আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকের লাইভ এপিসোডে আপনারা যারা সরাসরি ঘটনা শুনছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 6 বছর আগে, 2019 সালের কথা। তখনকার সময়ে আব্দুল হক মিয়ার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তো ওনার বড় ছেলের নাম ফয়সাল এবং ছোট ছেলের নাম ছিল হাসান। ওনার স্ত্রী এবং আব্দুল হক মিয়া নিজে, তাদের পরিবারের 4 সদস্য, তারা তাদের গ্রামের বাড়িতে 4 চালা একটা ঘর ছিল টিনের, ওই ঘরেই তারা থাকতো। ওখানেই ছোটবেলা থেকে তার ছেলেদের বড় করেছে। তার বড় ছেলের বয়স বর্তমানে 27 বছর এবং ছোট ছেলের বয়স 23 বছর। আব্দুল হক মিয়ার বড় ছেলে ফয়সাল, সে আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেশি দূর সে লেখাপড়া করতে পারেনি। ইন্টার পাস করার পরেই তার বাবা তাকে বাইরের একটা কোম্পানিতে চাকরিতে পাঠিয়ে দেয়। তো সেখান থেকেই সে আয় রোজগার করে কোম্পানি থেকে যা বেতন পেত সেগুলো দিয়েই তার নিজের খরচ চালাতো এবং বাকিটুকু তার পরিবারকে অর্থাৎ তার বাবার এখানে পাঠিয়ে দিত। ছোট ছেলে বর্তমানে কিছুই করে না, তার বাবার সাথে ক্ষেত খামারে কিছু কাজকর্ম করে, এই আর কি। আর বর্ষা মৌসুমে তার বাবা বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেত। দেখা যেত বিভিন্ন বিল বা তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে খাল রয়েছে, একটা খাল, সেই খাল থেকে তারা মাছ ধরে আনতো। আর তাদের মা ছিল, তিনি বাড়িতেই থাকতেন, কাজকর্ম করতেন। আব্দুল হক মিয়ার স্ত্রী অর্থাৎ হাসান এবং ফয়সালের মায়ের নাম ছিল হাজেরা বেগম। তো ওনার খুব কম বয়সী বিয়ে হয়েছিল। তো তারপর ওনার বড় ছেলে হয় বেশ কয়েক বছর পর। তো তারপর পরবর্তীতে দেখা যায় ওনার ছোট ছেলে হয়েছিল। তো আব্দুল হক মিয়া নিজেই ক্ষেত খামারে কাজ করতেন, অর্থাৎ ওনার বাপ দাদার অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে তিনি যে ভিটাটা পেয়েছিলেন সেখানে তিনি পরবর্তীতে নিজের আয় রোজগারের টাকা থেকে বেশ কিছু টাকা জমিয়ে তিনি ওই টিনের ঘরটা তুলেছিলেন। ওনাদের পুরন বাড়িতে বেশ বড় বড় গাছপালা আছে, তেঁতুল গাছ, কড়ই গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছ আছে সেখানে। তো সেই পুরন বাড়িটা ছেড়ে তারা নতুন একটা বাড়িতে ওই টিনের ঘরটা তারা তুলেছিলেন। আব্দুল হক মিয়ার 2 ছেলে বর্তমানে বাড়িতেই ছিল ওই সময়কার, অর্থাৎ 2019 সালের কথা। তো তখনকার সময়ে আব্দুল হক মিয়ার বড় ছেলে ফয়সালের চাকরিটা চলে যায়, সে সরাসরি বাড়িতে চলে আসে। আর তার ছোট ভাই তো তখন ছিলই বাড়িতে। বেশিরভাগ সময়ে দেখা যেত আব্দুল হক মিয়া নিজে অসুস্থ থাকতেন, অর্থাৎ আব্দুল হক মিয়ার বয়স অনেকটাই বেশি ছিল, প্রায় 60-এর কাছাকাছি। অন্যদিকে তার মা অর্থাৎ ফয়সালের মা হাজেরা বেগমের বয়স ছিল প্রায় 45, এরকম একটা প্রায় 15 বছর ডিফারেন্স ছিল তার বাবা মার মধ্যে। তো এই বয়সী হাজেরা বেগম তিনি নিকৃষ্ট ধরনের কাজ করতেন, অর্থাৎ তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ জানতো না। তাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পরই একজন লোক আছে, ওই লোকের সাথে হাজেরা বেগম এক ধরনের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। অর্থাৎ তিনি প্রতিদিনই নিয়ম করে ওনাদের বাড়িতে যেতেন, ওই লোকের সাথে কথা বলতেন, গল্পগুজব করতেন। তো এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। হাজেরা বেগমের 2 ছেলে হাসান এবং ফয়সাল, তারা মাঝে মাঝে লক্ষ্য করতো তার মা ওই বাড়িতে প্রতিনিয়তই যায়। এরকম তারা বেশ কয়েক মাস লক্ষ্য করেছে। তারা বাবা কিন্তু সেই বিষয়ে কিছু জানতো না, অর্থাৎ আব্দুল হক মিয়া এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। আশেপাশের প্রতিবেশীরাও মাঝে মাঝে টুকটাক দেখতো, তাদের মধ্যে কথাবার্তা হতো। তো এই বিষয়টা নিয়ে তার ছেলেরা অর্থাৎ হাজেরা বেগমের ছেলেরা মাঝে মাঝে তাকে কথা শোনাতো যে তুমি এই বয়সে এরকম কি করতেছো, এগুলো তো ঠিক না। তো নিজের ছেলেরা এরকম কথা বললেই নাকি হাজেরা বেগম তাদেরকে ধমক দিতেন, যে তিনি ধমক দিয়ে তাদেরকে বসিয়ে রাখতেন। তো এইরকম অবস্থা ছিল। নিজের ছেলেদের কথাও তিনি শুনতেন না, এমনকি প্রতিবেশীদের কথাও তিনি শুনতেন না। ওনার যেরকম মনে চায় তিনি সেরকম ভাবেই চলতেন। তো প্রতিনিয়ত এই সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছিল আস্তে আস্তে, এবং একটা পর্যায়ে সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। এবং হাজেরা বেগম তার বাবাকে, হাজেরা বেগম হাসান এবং ফয়সালের বাবাকে কিন্তু এ ব্যাপারে কিছু বলেননি। তিনি সরাসরি তার সন্তানদেরকে বলেন
যে তিনি নাকি তাদের সংসার ছেড়ে চলে যাবেন, তার নাকি এখানে ভালো লাগছে না। তো এরকম পরিস্থিতিতে একদিন রাতের কথা, তখনকার সময়ে মাগরিবের আজান হতে দিয়েছিল, যেটা বলা হয়েছে ঘটনায় যে মাগরিবের আজান দেওয়ার পর পর তার মা ঘরে আসে এবং একটা বিষয় নিয়ে তাদের সাথে অনেক ঝগড়া করতে থাকে, অর্থাৎ ফয়সাল এবং হাসানের সাথে। দুই ভাই তারা ঘরে ছিল, তার বাবা ঘরে ছিল না। তার বাবা কিছুদিনের জন্য তার এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিল। তো তাদের বাড়ি তো সম্পূর্ণ একা, আশেপাশে তেমন একটা বাড়িঘর ছিল না, কাছাকাছি একটু দূরে দূরে ছিল। তো তখনকার সময়ে ওই সময়টায় হাসান এবং ফয়সাল তার মায়ের সাথে এক ধরনের ঝগড়া বাঁধে, তাদের সাথে একজন ঝগড়া বেঁধে যায়। তো তার মা নাকি বলছিল ওই বিষয়ের কথা, অর্থাৎ ওই যে লোকের সাথে তার সম্পর্ক, সেই লোকের কাছে নাকি সে চলে যাবে আর আসবে না। তো এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান এবং ফয়সালের বেশ রাগ উঠে যায় এবং তারা তখন বিবেকহীন হয়ে পড়ে। নিজের সামনে যে নিজের মা দাঁড়িয়ে আছে তারা সেটা বুঝতে পারছিল না, তাদের জ্ঞান কাজ করছিল না। তখন তারা কি করবে? হাসান এবং ফয়সাল বিবেক শূন্য হয়ে তারা সামনে একটা লাঠি পেয়েছিল, সেই লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে হাজারা বেগমের মাথায়, অর্থাৎ তার মায়ের মাথায়। তো আঘাত করার পর পর তার মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর হাসান এবং ফয়সাল দুই ভাই মিলে তার নিজের মায়ের হাত, পা, কোমর একদম কুপিয়ে জখম করে দেয় এবং ওই স্থান থেকে টাটকা রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়তে থাকে। বেশ কিছুক্ষণ হাজারা বেগম সেখানে ছটফট করতে থাকে। ঘরের ভিতরেই হয়েছিল সেই ঘটনাটা। তো সেখানে হাজারা বেগম বেশ অনেকক্ষণ ছটফট করছিল। এক পর্যায়ে রক্ত শূন্যতায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, হাজারা বেগম সেখানে মারা যায়। বিবেকহীন দুই ভাই তখন বিপদে পড়ে যায়। তারা তখন কি করবে বুঝতে পারছিল না। বড় ভাইয়ের পরামর্শে তখন দুই ভাই মিলে মায়ের সেই নির্মমভাবে হত্যা করা লাশটা তারা একটা বস্তার ভেতর ঢুকিয়ে নেয়। তখন তারা সেই বস্তাটা কাঁধে করে নিয়ে সরাসরি তাদের বাড়ি থেকে পশ্চিম দিকে একদম মাঠ, অর্থাৎ জমিনের একদম মাঝখানে চলে আসে। তো তাদের বাড়ি থেকে ওই জমিন যেখানে তারা গিয়েছিল সেখানে দূরত্ব প্রায় হেঁটে যেতে প্রায় 3 মিনিট বা 4 মিনিটের মতো সময় লাগবে। তো ওখানে একটা ডোবা ছিল, সেই ডোবাতে প্রচুর পরিমাণে কচুরিপানা ভরা ছিল এবং আশেপাশে যারা ক্ষেত করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল যারা ফলায়, তারা এই ডোবা থেকে মাঝে মাঝে পানি ব্যবহার করে। হাসান এবং ফয়সাল তখন তাদের মায়ের সেই লাশের বস্তাটা তখন তারা ওই পানির নিচে ফেলে দেয়, অর্থাৎ কচুরিপানা ঘেরা সেই ডোবার কচুরিপানার নিচে একদম মাঝখানে তারা লাশটাকে লুকিয়ে রেখে তারা চলে আসে। এসে তারা তাদের ঘরে সবকিছু পরিষ্কার করে দেয়। পরদিন সকাল থেকে তারা জানায় যে তার মা নিখোঁজ, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের যারা প্রতিবেশী ছিল তারা জানতে চাইলে তারা বলে যে তার মা নাকি গতকাল সন্ধ্যায় বেরিয়ে গিয়েছে আর চলে আসেনি। এদিকে তার বাবাকে কল করে জানানো হয়, তার বাবা বাসায় আসে। আসার পর তিনিও বলেন যে সে কোথায় চলে গেল না জানিয়ে। তো হাসান এবং ফয়সাল তারা তাদের এই কাজটুকু, এই কর্মকাণ্ডটুকু ঢেকে রাখার জন্য তারা নানান ধরনের নাটক সাজায়। তারা প্রতিবেশীদেরকে বলে যে ওই লোকের সাথে তো তার মায়ের একটা সম্পর্ক ছিল, ওই লোক তাকে ভুলিয়ে কোথাও নিয়ে যায়নি। তো এই কথা বলে দেয়। এদিকে গ্রামের সবার কাছে ছড়াছড়ি হয়ে যায়। বেশ অনেকদিন যাবৎ নিখোঁজ, প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় এরকম নিখোঁজ হয়ে যাওয়ার পর যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আব্দুল হক মিয়া নিজে হাল ছেড়ে দেন এবং তিনি একবার চিন্তা করেছিলেন তিনি শহরে যাবেন, গিয়ে পুলিশের কাছে জিডি করবেন। তারপর আর যাওয়া হয়নি তার। তাদের বাড়ি থেকে বেশ কয়েক বাড়ি দূরে ওই বাড়ির একজন মধ্যবয়স্ক ছেলে ছিল। ওই ছেলের নাম ছিল মাহবুব। তো মাহবুবের কিছু জায়গা জমি ছিল, সেই জায়গা জমিতে চাষ করত এবং তার যে জায়গা জমিটা ছিল সেটা ছিল ওই ডোবার পাশে। তো ওই ডোবাটা তার নিজেরই ছিল, অর্থাৎ মাহবুবের ছিল। দুপুরবেলা সেদিন, তখনকার সময় রমজান মাস ছিল,
দুপুরবেলা সেই মাহবুব সে চলে যায় ওই ডোবার কাছে এবং সে দেখে যে চারপাশটা যেহেতু নিরিবিলি এবং তার যে জমিনগুলো ছিল সেই জমিনগুলো সে ফসল ফুলেছিল, সেখানে সে পানি দেওয়ার পর সে চিন্তা করে এখন যেহেতু রোদের তেজ কম, সে একটু কচুরিপানাগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ফেনা যেগুলো ডোবাটা ভরে গিয়েছিল সেগুলো অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করলে তো আস্তে আস্তে পুরোটা করা হয়ে যাবে। তো এটা তার জন্য জরুরি হয়ে গিয়েছিল, তাই সে ডুবাতে নেমে পড়ে। সেই ডোবায় নামার পর সে আস্তে আস্তে পরিষ্কার করতে করতে সে মাছ বরাবর যাওয়ার পর হঠাৎ করে তার শরীরের সাথে কিছু একটা ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথেই সে যেটা দেখতে পায় কারো পা পানির উপরে ভেসে উঠেছে। তো এই জিনিসটা দেখে তার আর বুঝতে বাকি রইল না এখানে কি আছে। সে ভয়ে এত জোরে চিৎকার করছিল, সেখান থেকে সে দৌড়ে উঠে যায়। সে আস্তে আস্তে পানি থেকে উঠে ডোবার পারে উঠে সে দৌড়াতে সে তার বাড়ির দিকে চলে আসে এবং লোকজনকে জড়ো করে ফেলে। সে লোকজন সেখানে আসার পর তাদেরকে সে বলে যে আমি আমাদের ডুবায় কারো পা দেখেছি, হয়তো ওখানে কোনো লাশ আছে। তো লোকজন মিলে সেখানে যায়, বেশ কয়েকজন সেখানে নামে সেই ডুবায়। নামার পর দেখতে পায় একজন মহিলার লাশ সেখানে। তো সেই লাশটাকে ধরাধরি করে অনেকজন ডুবার পাড়ে নিয়ে আসে। তো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, পচে গলে যাওয়ার মতো অবস্থা, কাপড় চোপড়ও লেগে আছে এবং তারা বুঝতে পারছিল যে হাত পাগুলো প্রায় আলগা হয়ে গিয়েছে। কিন্তু ফেস দেখে, অর্থাৎ মানুষের গলিত লাশ হয়ে গেলে কি হবে, ফেস কিন্তু মোটামুটি বোঝা যায়। তো 15-20 দিন হয়ে গেলেও লাশটার ফেস তারা বুঝতে পারছিল এবং তারা স্পষ্টভাবে বুঝতে পারে যে গত 15-20 দিন আগে হাসান এবং ফয়সালের মা হাজেরা বেগম যে হারিয়ে গিয়েছে বলে একটা গ্রামে কথা প্রচলিত হয়েছিল, সেই হাজেরা বেগমের লাশ এটা। তার 2 ছেলেকে খবর দেওয়া হয়, ছেলেরা ওই লাশের কাছে এসে কান্নাকাটি শুরু করে। তার বাবাও সেখানে এসে দেখে এই অবস্থা। তারপর পুলিশকে কল করা হলে পুলিশ সেখানে আসার পর সেই লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবে। তো পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন যে ব্যক্তির তালিকায় রয়েছে, যে ওই লোকটার সাথে হাজেরা বেগম সম্পর্ক করেছিল, ওই লোকটাকে সন্দেহের বশে তাকে তুলে নিয়ে যায়। তো পরবর্তীতে এই মহিলার যে মৃতদেহ পাওয়া যায়, সেই মহিলার মার্ডার হয়েছিল না আত্মহত্যা হয়েছিল এটা কেউ বুঝতে পারে না এবং এই বিষয়ে কেউ মামলাও করেনি। আর গ্রামের কেউ তো করেনি, নিজের ছেলেরাও পর্যন্ত এই বিষয়ে মামলা করেনি। তারা কেন করবে? তারা তো নিজের মাকে তারা নিজে হত্যা করেছে, তারা কেন করবে? পরবর্তীতে পুলিশ তো ওই লোকটাকে ধরে নিয়ে যায় এবং লোকটা বেশ অনেক মাস জেল খাটে। তারপর টাকা পয়সা দিয়ে সে ছুটে চলে আসে। কিন্তু এই ঘটনার পর এই বিষয়ে কোনো মামলা হয়নি। যেদিন লাশ পাওয়া গিয়েছিল হাজেরা বেগমের, ওই দিন থেকে প্রায় 3 থেকে 4 দিন পরের কথা। হাসান এবং ফয়সাল তাদের ঘরে তো একাই থাকে, বাবাও থাকে পাশের রুমে। তো একদিন রাতের বেলা হঠাৎ ফয়সাল এবং হাসান তারা একসাথে ঘুমাতো। তো হঠাৎ করে তারা খেয়াল করে যে তাদের রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে। এটা স্পষ্টভাবেই ফয়সাল এবং হাসান দুজনেই বুঝতে পারছিল। তো হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে তারা যখন এই জিনিসটা টের পাচ্ছিল, তখন এক ভাই আরেক ভাইকে বলছিল যে তুই কি কিছু টের পাচ্ছিস কিনা? আমার তো মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। ফয়সাল অর্থাৎ বড় ভাই হঠাৎ করে উঠেই তিনি রুমের লাইট জ্বালিয়ে দেন, যে দেখেন কিছু নেই। হাসান তখন একটু উঠে বসে সে খাটের পাশ দিয়ে দেখার চেষ্টা করে এবং সে একটা জিনিস আবিষ্কার করে, রক্তের ফোঁটা। পুরনো কোনো রক্তের ফোঁটা না, একদম টাটকা রক্তের ফোঁটা চকচক করছে সেখানে। তো সে শিওর হওয়ার জন্য নিচে নামে এবং হাত দিয়ে সে রক্তের ফোঁটাগুলো আঙুলের আগায় সে লাগিয়ে সে দেখে যে এটা একদম টাটকা রক্ত। সে রক্তের ফোঁটা এখানে বেশ কয়েক ছিটা পড়ে আছে। এটা দেখে তো সে বেশ ভয় পেয়ে যায় এবং সে তার বড় ভাইকে ডাক দিয়ে যে দেখো ভাই, এখানে আমি রক্তের ফোঁটা পেয়েছি। তার বড় ভাইও নামে আসে ফয়সাল এসে সে দেখে রক্তের ফোঁটা। কৌতূহলবশত
কৌতূহলবশত হাসান, ছোট ভাই হাসান তখন সে খাটের নিচে তাকায় এবং খাটের নিচে তাকানোর পর হাসান যেটা দেখতে পায় তার মায়ের মৃতদেহ। তার মাকে তারা দুই ভাই যেভাবে কুপিয়ে জখম করেছিল অজ্ঞান অবস্থায়, দুই হাতের কাঁধ থেকে পুরোটা কুপিয়ে একদম আলগা করে দিয়েছিল, কোমর এবং হাঁটুর জয়েন্টগুলো কুপিয়েছিল। এরকম অবস্থায় একটা লাশ এবং অর্ধগলিত অবস্থায় ওই মুহূর্তে টাটকা একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো রুম জুড়ে। এটা দেখে হাসান আর সহ্য করতে পারল না, তার বড় ভাইকে ইশারা করে খাটের নিচ দিয়ে এবং সে লাফ দিয়ে সেখান থেকে সরে পড়ে। তার বড় ভাই খাটের নিচে তাকায় এবং সেম জিনিস দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে রুমের লাইট নিভে যায় এবং রুমের লাইট নেবার পর হাসান এবং ফয়সাল তারা দুই ভাই যেটা অনুভব করতে পারে যে তাদের রুমের ভেতর অসংখ্য মানুষ হাঁটাচলা করছে। আমরা যদি কোথাও বসে থাকি অন্ধকার রুম, আমাদের চারপাশে বেশ কিছু মানুষজন হাঁটাহাঁটি করলে যেরকম একটা ফিল পাওয়া যায়, যেরকম একটা পায়ের শব্দ পাওয়া যায়, ঠিক ওরকম শব্দ হাসান এবং ফয়সাল তারা দুই ভাই পাচ্ছিল। একটু পর আবারও রুমের লাইট অটোমেটিক জ্বলে ওঠে এবং দেখতে পায় রুমে কেউ নেই এবং খাটের নিচের দিকে তাকালেও তারা দেখতে পায় যে একদম পরিষ্কার, রুমের ভেতর কোনো গন্ধ নেই। কিছুক্ষণ আগে রক্তের যে ছিটে ফোঁটা তারা দেখেছিল সেটাও গায়েব। মুহূর্তের মধ্যেই একটা অলৌকিক জিনিস তারা ফেস করলো। এই জিনিসটা দেখার পর তারা সেখানে থাকতে পারলো না, জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে এবং পাশের রুম থেকে তখন তার বাবা ঘুম থেকে উঠে আসেন এবং বলেন যে ছেলেদেরকে তো কি হয়েছে, তোমাদের এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তো ছেলেরা বলতেছিল যে তারা নাকি তাদের মায়ের সেই গলিত অবস্থায় যে লাশ পাওয়া গিয়েছিল সেই অবস্থায় নাকি তার মায়ের লাশ তারা খাটের নিচে দেখেছে। তার বাবা বলতে থাকে যে এরকম হ্যালুসিনেশন হতে পারে, স্বাভাবিক। তখন তারা এই রুমে থাকতে চায় না। ফয়সাল এবং হাসান দুই ভাই তারা এখানে থাকতে চায় না, তারা বলে তাদের বাবার রুমে গিয়ে ঘুমাবে। তো পরবর্তীতে এই রুম ত্যাগ করে তারা তাদের বাবার রুমে থাকে এবং ওই রাতটা তারা সেখানে কাটিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন রাতে ফয়সাল এবং হাসান দুজনেই একই রকম স্বপ্ন দেখতে পেত, অর্থাৎ ফয়সাল যে স্বপ্নটা দেখত সেম স্বপ্ন হাসান দেখতে পেত। দুজনেই তখন থেকে তার বাবার সাথে বাবার রুমে ঘুমাতো। ওই যে রুমটা ছিল সে রুমটা তালাবদ্ধ অবস্থাতেই ছিল এবং ওই রুমের যে দরজাটা ছিল সেটা সবসময় তারা লাগিয়ে রাখত। অর্থাৎ তাদের তিনটা রুম ছিল সর্বমোট, একটা রান্নাঘর এবং দুইটা থাকার রুম। তো প্রতিটা রুম থেকেই বাইরে যাওয়ার একটা দরজা ছিল, সেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং এক রুম থেকে আরেক রুমে যাওয়ার যে একটা ছোট দরজা থাকে সেই দরজাটা তারা অপর রুম থেকে বাইরের দিক থেকে তারা লাগিয়ে রাখে। অর্থাৎ ওই রুমে টোটালি তারা যাওয়া বন্ধ করে দেয় ওই প্রথম দিনের ঘটনার পর থেকেই। তো তাদের কাছে ভয় লাগছিল। তো তাদের মাকে তারা যেভাবে হত্যা করেছে সেটা তো কেউ আর জানে না, তারা নিজেরা ছাড়া। তো ওই পর্যায়ে তখনকার সময় তাদের ভয় লাগেনি, কিন্তু হত্যার কয়েকদিন পরে তারা যে জিনিসটা তারা ফেস করেছে তাদের চোখের সামনে, ওই ঘটনার পর থেকে তাদের মনের ভেতর একটা ভয় জেগে যায় এবং তারা সেখানে যায় না। তো যেটা হাসান এবং ফয়সাল তারা দুজনেই একই স্বপ্ন দেখত। তো এমনটা হতো যে ফয়সাল যে স্বপ্ন দেখত, ঘুম থেকে ওঠার পর সে তার ভাইকে জিজ্ঞেস করতো যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তখন হাসানও বলতো যে আমিও তো সেম স্বপ্ন দেখেছি। স্বপ্নগুলোর মধ্যে তারা প্রতিদিন তাদের মায়ের সেই লাশটা তারা দেখতে পেত, অর্থাৎ তার মাকে যেভাবে কুপিয়ে জখম করা হয়েছে সে অবস্থায় তারা সেই দৃশ্যটা দেখতে পেত। তারা দেখতো ডোবার পাশ থেকে কেউ যেন উঠে আসছে পানি থেকে এবং সেই মাকে তারা দেখতে পেত এভাবে কাটা অবস্থায়। তিনি তাদের সামনে আসতেন এবং তিনি বলতেন যে আমি কি ভুল করেছি, আমাকে কেন মেরেছিস, এইভাবে নাকি তিনি বলতেন স্বপ্নের মধ্যে তাদেরকে। তো প্রতিনিয়ত এরকম স্বপ্ন দেখার পর তারা মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ে। তো এই অবস্থায় যখন তার বাবা অর্থাৎ ফয়সাল এবং হাসানের বাবা তিনি বুঝতে পারেন যে ছেলেদের মানসিক সমস্যা হয়েছে। তো এক পর্যায়ে তিনি তাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে একজন সুপরিচিত কবিরাজ আছেন, সেই কবিরাজের কাছে তাদের ছেলেকে নিয়ে যান।
তো কবিরাজের সাথে যখন তিনি কথা বলেন, তখন বলেন যে ছেলেদের মাকে এভাবে মারা হয়েছে বা কেউ হয়তো হত্যা করেছে। তো এই শোক হয়তো তারা ভুলতে পারে না, তো যে কারণে হয়তো তারা এরকম স্বপ্ন দেখতে পারে। তো স্বপ্নের ব্যাপারে এইরকম সে কবিরাজের সাথে শেয়ার করার পর কবিরাজ বলেন যে তিনি কিছু তাবিজ এবং পানি পোড়া দিয়ে দেন এবং বলে দেন যে ওই পানি পোড়াগুলো নিয়মিত যেন পান করে, আর সে তাবিজগুলো যেন তাদের গলা এবং হাতে ঝুলিয়ে রাখা হয়। হাসান এবং ফয়সালের বাবা তিনি একজন হুজুরের সাথেও কথা বলেছিলেন। তো সেই হুজুর একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন, নতুন তিনি জয়েন করেছেন তাদের গ্রামের মসজিদে, এবং তিনি বলেন যে তিনি যাবেন তাদের বাড়িতে। তো একদিন সময় করে সেই মুয়াজ্জিন সাহেব হাসান এবং ফয়সালদের বাড়িতে আসেন। এসে তিনি সেই ঘরে যান, তাদের ঘরে, অর্থাৎ ফয়সালের বাবার যে রুমটা ছিল সেই রুমে যান। রুমে যাওয়ার পর তিনি বলেন যে তাদের মা কোন রুমে থাকতো। তো তারা দেখিয়ে দেয় যে ওই রুম তালাবদ্ধ করে রাখা হয়েছে, ওই রুমে তারা আর যায় না। ওইরকম দৃশ্য দেখার পর তারা ওই রুমে আর যায় না। তো মুয়াজ্জিন সাহেব বলেন যে তিনি নাকি ওই রুমে ঢুকে দেখবেন যে আসলে রুমে কি হয়েছে বা কোনো সমস্যা আছে কিনা। তো তখন মুয়াজ্জিন সাহেব ওনাদের কাছ থেকে চাবিটা নিয়ে তিনি নিজেই ভেতরে ঢুকে তিনি দেখেন যে পরিবেশ একদম স্বাভাবিক, কিছুই নেই। চারপাশটা তিনি ভালো করে দেখছিলেন, নজর দিচ্ছিলেন, এবং খাটের নিচটাও তিনি ভালো করে দেখেন। তো সবকিছু দেখার পর মুয়াজ্জিন সাহেব ফয়সালের বাবাকে যেটা বলেন যে এই রুমে হয়তো কোনো অশরীরী আত্মা আছে বা খারাপ জিনদের কুনজর আছে, যে কারণে হয়তো তারা এই রুমে থাকাকালীন সমস্যা ফেস করেছে। তো ফয়সালের বাবা বলেন তাহলে এখন করণীয় কি? আমাদের তো এই বাড়ি ছেড়ে চলে যেতে আমরা পারবো না, আমরা তো এখানে থাকতে হবে। তো মুয়াজ্জিন সাহেব বলেন ওনার পরিচিত একজন আলেম আছেন, সে আলেমের সাথে তিনি কথা বলে কি করা যায় তিনি বেশ কয়েকদিন পর জানাবেন। তো এই কথা বলে মুয়াজ্জিন সাহেব তিনি চলে যান। তো এরপর থেকে না ওই কবিরাজের কাছ থেকে ফয়সাল এবং হাসানের জন্য যে তাবিজ এবং পানি পোড়া আনা হয়েছিল সেগুলো ব্যবহার করার পর থেকে হাসান এবং ফয়সাল তারা যে স্বপ্ন দেখতো, অর্থাৎ দুজনে প্রতিদিন যে সেম স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন দেখাটা বন্ধ হয়েছে। কিন্তু তাদের ভিতরের যে অনুতপ্তটা সেটা কমছিল না কোনোভাবেই। ভেতর থেকে দুই ভাই খুব খারাপভাবে ড্যামেজ হচ্ছিল তাদের মন, এবং তারা যে তাদের মাকে এভাবে হত্যা করেছে এটা কিন্তু তখনও তারা দুইজন ব্যতীত আর কেউ জানে না, এমনকি তাদের বাবাও জানে না। পুলিশ তো তখন সেই যে ব্যক্তির সাথে তার মা হাজেরা বেগম পরকীয়া করত তাকে তো ধরে নিয়ে গিয়েছে, এবং তারা নিশ্চিন্তেই সেখানে আছে, কারণ তাদেরকে গ্রেফতার করার কোনো ওয়ে নাই। তো ওই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায়, স্বাভাবিকভাবেই চলছিল। তো 1 মাস কেটে যাওয়ার পর সেই ফয়সালের আব্বা তিনি তো ওই রুম বন্ধই ছিল, ওই রুমে তিনি কখনো যাননি এবং ছেলেদেরকেও যেতে দেননি। তো তিনি ওই মুয়াজ্জিনের খোঁজখবর নেন, যে দেখেন যে ওই মুয়াজ্জিন মসজিদে আছেন। তো মুয়াজ্জিনের কাছে যাওয়ার পর তিনি বলে যে মুয়াজ্জিন সাহেব আপনি তো আমাদের বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি এই সমস্যার ব্যাপারে বড় আলেমের সাথে কথা বলবেন, তো আপনি তো কিছু জানালেন না। তো এই মুয়াজ্জিন সাহেব বলেন যে দেখেন আমি ওই আলেমের সাথে কথা বলেছি এবং আমার আলেম বলে দিয়েছে আমি যেন আপনাদের ওই বাড়িতে আর কখনো না যাই, এবং এই সমস্যার সমাধানের ব্যাপারেও যেন আমি কোনো মন্তব্য বা বক্তব্য না দেই বা কোনো রকম সাহায্য যেন আমি না করি, আমার আলেম সেটা আমাকে বলে দেয়। তো ফয়সালের আব্বা তিনি জিজ্ঞেস করেন যে উনি কেন এই কথা বলেছেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন যে আমার পক্ষে এখন সম্ভব না এই কথা বলা, কারণ উনি টোটালি আপনার সাথে কোনো রকম কথা বলতে নিষেধ করে দিয়েছেন, তাই আমি আপনার সাথে ওইসব ব্যাপারে কিছু শেয়ার করিনি। বেশ চিন্তায় পড়ে যান ফয়সালের বাবা। তিনি সেখান থেকে চলে আসেন, বাড়িতে আসেন, ছেলেদেরকে বলেন যে দেখো ওই রুমে নাকি অনেক সমস্যা আছে, ওই মুয়াজ্জিনের সাথে কথা বলেছি, তিনি এরকম কথা বলেছেন। বেশ কয়েক মাস কাটার পর এইভাবেই চলছিল তাদের জীবনযাপন। ওই রুমে তারা যায় না, তবে ওই মুয়াজ্জিনের কাছ থেকে আসার পর থেকেই না তাদের বাড়িতে ছোটোখাটো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এমনকি ফয়সালের বাবা আব্দুল হক মিয়া তিনি নিজেই কিছু সমস্যা ফেস করতেন। তো এমন দেখা যেত হঠাৎ রাতের বেলা ঘুম থেকে উঠতেন এবং
এবং তিনি অর্থাৎ আব্দুল হক মিয়া হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পর যখন তিনি সামনের দিকে তাকাতেন তখন তিনি একটা ফেস দেখতে পেতেন, বিশাল বড় একটা ফেস, খুবই বিচ্ছিরি দেখতে, কুচকুচে কালো এবং মাথার চুলগুলো একদম খাড়া খাড়া, লম্বা লম্বা। তো এরকম ফেস তিনি নাকি বেশ অনেকবার দেখেছেন ঘুম থেকে হঠাৎ জেগে উঠে। মাঝে মাঝে ভয় পেয়েছেন, মাঝে মাঝে ছেলেদেরকে ডাক দিয়েছেন, রুমের লাইট জ্বালিয়েছেন, কিন্তু রুমের লাইট জ্বালানোর পর তিনি আর কিছু আবিষ্কার করতে পারেননি। তো বেশ কিছু ছোটখাটো ঘটনা, তাদের বাড়ির আশেপাশে কেউ যেন হাঁটতো এরকম শব্দ তারা শুনতে পেত। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ফয়সাল মিয়াদের বাড়িতে একজন বৃদ্ধ লোক আসেন, অর্থাৎ হিন্দুদের পুরোহিত টাইপের, হিন্দুদের যে সাধু বাবা থাকে, লাল কাপড় পরা, দাড়ি আছে বা হাতে ত্রিশূল টাইপের জিনিস নিয়ে যার যে ঘুরে বেড়ায়, এরকম হিন্দু সাধু বাবা একজন তাদের বাড়িতে আসে। তো ওই দিনটা ছিল শুক্রবার। ফয়সাল এবং হাসান তাদের বাবাকে নিয়ে নামাজ পড়ে এসে সবে মাত্র ঘরে বসেছে খাবার খাওয়ার জন্য, দুপুরের খাবার শেষ করার জন্য। ওই মুহূর্তে সেই সাধু বাবা এসে সেখানে হাজির হয় এবং সে তাদেরকে বলছিল সে তার নাকি বেশ ক্ষুধা পেয়েছে, সে কিছু খাবার চাচ্ছিল তাদের কাছে। তো আব্দুল হক মিয়া তাদের বাড়িতে যা রান্না করেছেন সেগুলো দিয়েই সেই সাধু বাবাকে তিনি খাবার খাওয়ান। তো খাবার শেষ করার পর সাধু বাবা যেটা বলেন যে তোদের বাড়িতে অনেক সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো ধীরে ধীরে তোদের দুই ছেলের উপর অনেক বেশি প্রভাব ফেলবে এবং তোর দুই ছেলের উপর অনেক বড় বিপদ রয়েছে, হয়তোবা তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। সাধু বাবা হঠাৎ করেই কথাটা বলেন আব্দুল হক মিয়াকে। এই কথাটা শুনে যখন আব্দুল হক মিয়ার সাথে কথা বলছিল তখন হাসান এবং ফয়সাল তারা দুই ভাই কথাটা শুনে তারা আসে সাধু বাবার কাছে এবং বলে, সাধু বাবা কি সমস্যা, কি হতে পারে আমাদের সাথে? সাধু বাবা বলেন, সাধু বাবা সরাসরি তাই ওই দুই ছেলের দিকে তাকিয়ে বলেন, তোরা যে পাপ করেছিস সেই পাপের শাস্তি তোরা পাবি। তখন কিন্তু তার বাবাও তো জানে না। তার বাবা বললে যে আমার দুই ছেলে কি পাপ করেছে যে পাপের কারণে তারা শাস্তি পাবে? সাধু বাবা তখন তিনি বলেননি তার বাবার সামনে, তিনি বলেন আছে একটা পাপ যেটা তোর সামনে বলা যাবে না, কিন্তু তোর ছেলেরা ঠিকই জানে। এই কথা বলার পর ফয়সাল এবং হাসান বেশ ভয় পেয়ে যায় এবং তারা সন্দেহ করছিল যে সাধু বাবার কারণে কি তাদের এই সত্যটা গুমর ফাঁস হয়ে যাবে, সবাই কি জেনে যাবে তাদের এই ব্যাপারটা। সাধু বাবা বলেন, তোরা যা পাপ করেছিস সেই ব্যাপারে তোদের ক্ষমা চাইতে হবে, তাহলে তোদের সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে, তোরা নিস্তার পাবে। তো আব্দুল হক মিয়া বলছিলেন যে দেখেন, আপনি যদি আমাকে না বলেন কিভাবে কি সমস্যা হয়েছিল বা কোন সমস্যার কারণে আজকে আমাদের ফ্যামিলিতে এরকম পরিস্থিতি, আপনি না বললে তো বুঝতে পারবো না। সাধু বাবা বলেন যে আমি আজকে চলে যাচ্ছি, আমি আবারও আসবো, আমি আবার এসে তোদের সেই সমস্যাটার একদম সম্পূর্ণ সমাধান করে দিয়ে যাব। সাধু বাবা তখন ওখান থেকে চলে যান এবং আব্দুল হক মিয়াও তিনি মনে মনে বারবার ভাবছিলেন এবং বারবার তার ছেলেদেরকে হাসান এবং ফয়সালকে বারবার তিনি জিজ্ঞাসা করছেন যে তোরা কি করেছিস যে কারণে এরকম সমস্যা হচ্ছে। সেই সাধু বাবা বলে গেল। তো তারা কোনোভাবেই তার বাবাকে বুঝতে দিচ্ছিল না ওই বিষয়টা এবং তারা বলছিল যে তারা কিছু জানে না এবং এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তারপর সপ্তাহখানেকের ভেতরেই ফয়সাল এবং হাসানের সাথে এমন ঘটনা ঘটে, বলা যেতে পারে যে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। শুক্রবারে সে সাধু বাবা এসেছিল। রবিবার দিন ছোট ছেলে হাসান, অর্থাৎ আব্দুল হক মিয়ার ছোট ছেলে হাসান, সে তার বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যাবে ঠিক করে এবং তার বন্ধুদেরকে সে বলে যে সময় মতো যেন তারা সেখানে আসে। হাসান তখন তার বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র নিয়ে নেয়, কারণ সেই কাগজপত্র দিয়ে সে ঠিক করে যে তার বন্ধুদের সাথে গিয়ে শহরাঞ্চলে তো যাবে, সেখানে গিয়ে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলে হয়তো সে সেখানে থেকে যাবে আর বাড়িতে আসবে না। একে বাড়ির তার এই পরিবেশ, এই অবস্থায়, এই সিচুয়েশন তার ভালো লাগছিল না কোনোভাবেই। তাই বন্ধুদের সাথে ঠিক করে সে কিছু তার যে একাডেমিক সার্টিফিকেট আছে এসএসসির, সেগুলো নিয়ে সে শহরে চলে যাবে এবং সেখানে গিয়ে সে কাজকর্ম করবে। বাড়ি থেকে সে সার্টিফিকেটগুলো নেয় সাথে, জন্ম নিবন্ধন, তারপর
এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, সেগুলো নিয়ে সে তার বন্ধুদের সাথে ঘুরতে যায় শহরে। সেখানে যাওয়ার পর একটা চাকরিও সে পায়, অর্থাৎ একটা মুদির দোকান। সে মুদির দোকানে, বেশ বড় মুদির দোকান, সেখানে মালামাল হিসাব করার, অর্থাৎ কাস্টমার আসলে কাস্টমার কাছ থেকে সেগুলো দাম যাচাই বাছাই করে তারপর মালামাল হিসাব বা লিস্ট করার জন্য তাকে রাখা হয়। সে ওখানে জয়েন করে এবং তার বাবাকে কল করে জানিয়ে দেয় সে এখানে একটা কাজ পেয়েছে, সেই কাজ করবে, বাড়িতে এখন আপাতত আসবে না। বেশ কয়েকদিন সেখানে কাজ করে, 2 থেকে 3 দিনের মতো কাজ করছিল। তো সে যেখানে থাকতো, তার মালিক একটা ছোট একতলা রুম তাকে দিয়েছিল সেখানে থাকার জন্য। তো সেই রুমে সে বসে থাকে, বিভিন্ন ফ্রি সময় সে বসে বসে মোবাইল স্ক্রলিং করে, এবং তার মালিকের ঘর থেকে তাকে 3 বেলার খাবার দেওয়া হতো। রাতের বেলা সে খাবার খেয়ে শুয়ে পড়েছে। তো হঠাৎ করে সে শুনতে পাইতেছে তার মালিক তাকে ডাকছে বাইরে থেকে। সে বাইরে গিয়ে দরজা খুলে দেয় এবং দেখে যে তার মালিক অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এবং তাকে ইশারা করছে কাছে আসার জন্য। হাসান তখন সরাসরি তার মালিকের কাছে যায় এবং দেখতে পায় যে তার মালিক অদ্ভুতভাবে তার হাত পাগুলো নাড়াচ্ছে এবং সে বলছে, আমার খিঁচুনি উঠে গিয়েছে, তুই আমাকে ধর, আমাকে চেপে ধর, আমার খারাপ লাগছে। হাসান তখন সরাসরি তার মালিককে তো দেখতে পাচ্ছে সামনে, সে মালিককে এক আঞ্জা দিয়ে ধরে, অর্থাৎ শক্ত করে সে ধরতে যায়। কিন্তু যখনই সে ধরতে যায়, সে যেটা ফিল করে যে একটা জলজন্ত মানুষ সামনে দাঁড়িয়েছে, কিন্তু সে জলজন্ত মানুষটাকে আলিঙ্গন করতে গিয়ে দেখা যায় যে কোনো কিছু নেই, একদম খালি। সে বাতাসের মধ্যে আলিঙ্গন করছে, অর্থাৎ ওই ব্যক্তির শরীর একদম ভেদ করে তার হাত চলে আসছে। এই জিনিসটা দেখে তো হাসান খুবই ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে এটা মানুষ না। সে একটা দৌড় দেয়, সে তার ঘরের দিকে দৌড় দেয়। সে যে রুম থেকে বের হয়ে আসছে, সে ওই রুমের দিকে দৌড় দিচ্ছিল, কিন্তু হাসান যেটা ফিল করছিল, সে যত রুমের দিকে দৌড়াচ্ছে ততই যেন রুমটা তার থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ সে রুমের দিকে দৌড়াচ্ছে, রুমটা তার থেকে পেছন দিকে চলে যাচ্ছে। সে কোনোভাবেই রুমে প্রবেশ করতে পারছে না। পিছন থেকে অনবরত ডাক আসতেছে, হাসান হাসান, এইভাবে একবার করে হাসান হাসান বলে রাখছিল পেছন থেকে কেউ। অনেকক্ষণ দৌড়িয়েছে সে, অনেকক্ষণ দৌড়ানোর পর সে ওই শব্দটা শুনতে পাচ্ছিল, তাকে কেউ ডাকছে, তার মালিকের কণ্ঠেই ডাকছে। সে হঠাৎ কিছু একটার সাথে সে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সে উপর হয়ে পড়ে। যখন সে পেছন দিকে ঘুরে তাকায়, দেখে সে সরাসরি দেখতে পায় তার মায়ের সে অবয়ব। সে কাটা হাত পা একটু ঝুলে আছে তার শরীরের সাথে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে এবং পচা গলিত একটা লাশ, কঙ্কালের মতো লাশ, কিছুটা অল্প অল্প গলিত চামড়া তার মুখের সাথে, তার শরীরের সাথে, তার হাতের সাথে লেগে আছে। এই পরিস্থিতিতে দেখে সে আর সহ্য করতে পারেনি, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। হাসানের যখন জ্ঞান ফিরে সে তখন দেখে তার রুমে শুয়ে আছে এবং চারপাশে তার মালিক এবং তার মালিকের ছেলেরা দাঁড়িয়ে আছে। তো তার মালিক জ্ঞান ফেরার পর তার মালিক থেকে জিজ্ঞাসা করে যে, রাতের বেলা তুই উঠোনে পড়েছিলি কেন, কি হয়েছিল তোর, তুই রাতের বেলায় বাইরে গিয়েছিলি, তারপর কি হয়েছে বল। তো সব কিছু খুলে বলে যে তার মায়ের বেশ কিছুদিন আগে এভাবে মৃত্যু হয়েছে, তার মায়ের লাশ পাওয়া গিয়েছিল, এরপর থেকে তার মায়ের লাশের বিভিন্ন জিনিস সে দেখতো, তাদের বাড়িতে প্যারানর্মাল সমস্যা হয়েছিল। তো এই ঘটনাগুলো শেয়ার করার পর সেই দোকানের মালিক, যে মালিকের আন্ডারে সে কাজ করতো, সে মালিক সচেতন হয়ে যায় এবং সে বলে যে তোর এই সমস্যার কারণে আমাদের ফ্যামিলিতেও সমস্যা শুরু হবে। ওই মালিক তখন হাসানকে সেখান থেকে কিছুটা সুস্থ করে, অর্থাৎ দুপুরের দিকে, সকালের দিকে তো জ্ঞান ফিরে, তো দুপুরের দিকে কিছুটা সুস্থ বোধ করার পর মালিক বলে যে তুই যে কয়দিন কাজ করেছিস সে কয়দিনের বেতনটুকু নিয়ে তুই বাড়ি চলে যা, আমি তোকে রাখতে চাই না। তো হাসানের আর কি করার, সে ওই টাকাটুকু নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর হাসান বলে যে আমি তো ওইখানে কাজে গিয়েছিলাম। হাসান তার বাবার সাথে এবং তার ভাই ফয়সালের সাথে এই ঘটনাটা শেয়ার করে। এই ঘটনাটা শেয়ার করার পর হাসানের বাবা অর্থাৎ আব্দুল হক মিয়া বলেন যে তুই যাওয়ার পর এই কয়দিনে এই বাড়িতে যা অবস্থা হয়েছে, তোর ফয়সাল ভাই অনেক জোর প্রাণে বেঁচে গিয়েছে, হয়তো ভালো ভাগ্য থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছে, নয়তো তোর ভাইয়ের মৃত্যুর সংবাদ তুই শুনতে পেতে। তার বাবা বলছিল
যে হাসান শহরে চলে যাওয়ার পরদিনই সন্ধ্যার পর ফয়সাল নাকি দেখতে পায় যে তার বাবা তাকে ডাকছে। তো সে তার বাবার ডাক অনুসরণ করতে করতে সে রাস্তায় চলে আসে এবং রাস্তা থেকে নেমে সে ক্ষেত দিয়ে অর্থাৎ ওই জমিন বরাবর হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে ডুবার পাড়ে পৌঁছে যায়। ওই ডুবার পাড়ে যখন সে পৌঁছায়, ফয়সাল যেটা বলে যে তার কোনো সেন্স ছিল না, অর্থাৎ সে কোথায় যাচ্ছে, তার শরীর নাকি নিজে নিজেই চলছিল, সে তার শরীরকে কন্ট্রোল করতে পারছিল না, শুধু সামনে যা ঘটছিল সেটাই সে দেখতে পাচ্ছে। সে ফিল করে এবং সে যায় সেই ডোবার কাছে যাওয়ার পর সন্ধ্যা তো একদম চারপাশ অন্ধকার, তবুও দেখা যাচ্ছিল ফয়সাল যেটা দেখতে পাচ্ছিল তার বাবা ওই ডোবার পাশে দাঁড়িয়ে আছে এবং বলছিল যে আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি, তুই আসতে তো লেট করলে কেন। তার বাবা তখন ডোবার পানির দিকে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দে যে দেখ তোর মাকে তুই মেরে কোথায় ফেলে রাখছিস, আমি তো জানতে পারিনি এতদিন, কিন্তু এখন আমি সত্যটা বের করতে পেরেছি। ফয়সাল এটা দেখতে পাচ্ছিল তার বাবার মতো একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, ডোবার দিকে ইশারা করে। এই কথাটুকু বলতে না বলতেই ফয়সাল যেটা খেয়াল করে তার মায়ের সেই মৃতদেহটা, গলিত দেহ, কাটা হাত পা অল্প একটু ঝুলে আছে তার শরীরের সাথে, রক্ত এখনো টকটক করছে। সে ডোবা থেকে শূন্যে ভাসমান অবস্থায় সে সোজা হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে সে তার বাবার কাছে আসতে থাকে। সে দেখতে পায় তার মা হাজেরা বেগম ওই অবস্থায়, গলিত অবস্থায় তার বাবার কাছে আসে। আসার পর দুইজন পাশাপাশি দাঁড়ায় এবং ওই গলিত লাশ সে ফয়সালের দিকে, অর্থাৎ তার মায়ের সেই লাশটা সে দেখতে পাচ্ছিল, সে সরাসরি আঙুল তুলে ফয়সালের দিকে ইশারা করে বলতে থাকে যে সে আমাকে মেরেছে, সে আমাকে পাঠিয়ে দিয়েছে পরকালে। এই কথা নাকি ওই লাশটা বলতেছিল, ফয়সাল সরাসরি দেখতে পাচ্ছিল। তো এই জিনিসটা দেখার পর সে মানে সে যে হাঁটবে বা দৌড়াবে এরকম শক্তিটুকু সে পাচ্ছিল না। ফয়সাল যেটা বলল, তার পা বারবার অবশ হয়ে যাচ্ছিল। ফয়সাল তখন সেখানে বসে পড়ে, তার শরীর এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল। সেখানে বসে পড়ার পর ফয়সাল দেখে তার বাবার হাতে একটা কুড়াল, একটা বড় সাইজের কুড়াল। সে কুড়ালটা নিয়ে তার বাবা তার দিকে এগিয়ে আসতেছে আস্তে আস্তে। ফয়সাল হামাগুড়ি দিয়ে পেছনের দিকে যাবে কিন্তু সে পারতেছে না। সে বারবার পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তার মনে হচ্ছে তার হাত পা মাটির সাথে যেন মিশে যাচ্ছে, তার হাত মাটিতে কিছু যেন অদৃশ্য হাত আছে তাকে আঁকড়ে ধরতেছে, এরকম একটা ফিল হচ্ছিল ফয়সালের তখনকার সময়। তো ফয়সাল এই দৃশ্যটা একদম সরাসরি দেখতে পাচ্ছিল, এটা কোনো স্বপ্ন ছিল না। এই দৃশ্যটা দেখার পর যখন সে দেখতে পায় তার মা ওখানে দাঁড়িয়েছিল গলিত অবস্থায়, এরকম গলিত লাশ যেরকম সে দেখেছে ওইরকম অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা একটা ধারালো কুড়াল নিয়ে তার দিকে এগিয়ে আসছে এবং তার দিকে যখন এগিয়ে আসে তখন একটু কাছাকাছি আসার পর ফয়সাল অনেক জোরে একটা চিৎকার দিয়ে সহ্য করতে না পেরে দৃশ্য, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে তার আর কিছু মনে নেই। তো যখন ফয়সালের জ্ঞান ফিরে তখন তো সে দেখতে পায় দিনের আলো ফুটেছে, চারপাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং সে নিজেকে ওই ডোবার পাড়ে আবিষ্কার করে। কিন্তু তখনকার সময় কেউ ছিল না, একদম খালি, চারপাশ একদম খালি। সকাল হয়ে গিয়েছে ফয়সাল বুঝতে পারছিল এবং রাতের কথাগুলো তার আস্তে আস্তে মনে পড়ছিল। রাতের কথা যখন তার মনে পড়ে, সে বাড়িতে ছিল, তার বাবার ডাক শুনে সে ধীরে ধীরে ডোবার পাশে এসেছে এবং দেখেছে তার মায়ের গলিত সেই লাশ। তার বাবা তার দিকে কুড়াল নিয়ে এগিয়ে আসছে। তার কথা, এই রাতের কথাটুকু যখন তার মনে পড়ে যায়, ফয়সাল তখন সেখান থেকে উঠে সে ভয়ে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সে বাড়িতে চলে আসে। তখন কিন্তু তার শরীরে মোটামুটি শক্তি ছিল এবং বশ ছিল শরীরে। সে যখন বাড়িতে আসে তখন তার বাবাকে খুঁজছিল এবং বেশ খোঁজাখুঁজি করার পর দেখতে পায় তার বাবা পেছনের উঠোনে একটা চেয়ারে বসে আছেন। সেই চেয়ারের কাছে যখন, অর্থাৎ সে দেখতে পায় যে তার বাবা অন্যদিকে তাকিয়ে চেয়ারে বসে আছেন এবং সে চেয়ারের পেছন দিক থেকে যায়, গিয়ে তার বাবার কাঁধ ধরে সে নাড়াচাড়া দিতে থাকে আস্তে করে, যে বাবা আমি এরকম ঘটনা করেছি, আমি সন্ধ্যার পর বেরিয়ে গিয়েছিলাম, তুমি কি আমাকে খুঁজতে বের হও না, এরকম ধাক্কা দিয়ে কথা বলছিল। তো যখন একটু জোরে
তার বাবার কাঁধ ধরে যখন সে একটু জোরে ধাক্কা দেয়, তার বাবার নিথর দেহটা মাটিতে পড়ে যায়। চেয়ারে বসা থাকা অবস্থায় তার বাবার নিথর দেহটা মাটিতে পড়ে যায় এবং সেটা দেখে সরাসরি সে যেটা দেখলো যে তার বাবার নিথর দেহ মাটিতে পড়ে গেছে, সে তখনই আবার আর একটা জোরে চিৎকার দিল। চিৎকার দিয়ে সে সাথে সাথে আবার সেখানে অজ্ঞান হয়ে যায়। তো সে তো তার সকালে জ্ঞান ফেরার পর সে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে যে তার বাবা চেয়ারে বসে আছে। তার বাবার শরীর নাড়া দেওয়ার পর তার বাবার নিথর দেহ মাটিতে পড়ে যায়। তো এটা দেখার পর সে আবার অজ্ঞান হয়ে যায়। তো তার যখন আবার পুনরায় জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় সে তার বাবার রুমে শুয়ে আছে এবং তার বাবা তার পাশে বসা, এবং আশেপাশে যে কিছু আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশী আছে তারা পাশে বসে আছে। তো তার বাবাকে যখন সে দেখতে পায় যার বাবা তার পাশে বসে আছে, তার বাবাকে সে একদম জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে থাকে এবং গতকাল সন্ধ্যার পর যে সে বেরিয়েছিল এবং যা ঘটনা ঘটেছে, পরদিন সকালে জ্ঞান ফেরার পর বাড়িতে এসে সে যে জিনিসটা ফেস করেছে যে তার বাবার নিথর দেহটা চেয়ার থেকে পড়ে গিয়েছে, এই সমস্তটুকু সে বলছিল সবাইকে। আশেপাশের প্রতিবেশীরা এই কথাগুলো শুনে একদম অবাক, যেরকম কি ঘটতেছে তাদের ফ্যামিলির সাথে। তো বাবা এরকম কথা শুনে আব্দুল হক মিয়া ফয়সাল, অর্থাৎ তার বড় ছেলে ফয়সালের কাছ থেকে এরকম কথা শুনে তিনি বুঝতে পারেন যে ওই সমস্যাটা কোনোভাবে কাটেনি এবং সমস্যাটা খুবই ভয়ানকভাবে হচ্ছে। তো হয়তো খারাপ কিছু তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল এবং তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, যেটা সাধু বাবা বলে গিয়েছিল যে তাদের প্রাণের ঝুঁকি আছে। এখন তার ছোট ছেলেও বলছে যে সে যেখানে কাজে গিয়েছিল সেখানেও এরকম সমস্যা হয়েছে। তো এই ঘটনাগুলোর পর তারা কোনোভাবেই অপেক্ষা করতে পারছিল না। তারা বলছিল যে তারা এই বাড়িঘর ছেড়ে চলে যাবে। অর্থাৎ আব্দুল হক মিয়ার বড় ভাই একজন তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে সেখানে থাকে। তো তারা ঠিক করে যে তারা সেখানে চলে যাবে, এই বাড়ি ঘরে তারা থাকবে না। তাদের সাথে এরকম সমস্যার কারণে তারা কোনোভাবেই সেটা সহ্য করতে পারছে না। দুই ছেলের এরকম প্রাণের ঝুঁকি নিয়ে তো তারা আব্দুল হক মিয়া এখানে থাকবে না কোনোভাবেই। তো সে ঠিক করে যে সে তাদের ছেলেকে নিয়ে সেখানে চলে যাবে। তো যে প্ল্যান সেই কাজ, সব কাপড় চোপড় তারপর কিছু সামান্য আসবাবপত্র নিয়ে তারা সেই ঘরটা সম্পূর্ণ তালাবদ্ধ করে তারা সেখানে চলে যায়। তো আশেপাশের যারা প্রতিবেশীরা ছিল, তো আশেপাশে তো ঘর একদম কম ছিল, একটু দূরে ছিল যেটা। তো দূর থেকে যারা ওই বাড়ির দিকে রাতের বেলা তাকাতো প্রতিবেশীরা, তারা মাঝে মাঝেই দেখতো যে বাড়ির চারপাশে একটা মহিলার মতো দেখা যেত, একটা শাড়ি পরে সে ওই বাড়ির চারপাশে অনেকক্ষণ হাঁটাহাঁটি করত এবং ওই মহিলার ফেসটা দেখা যেত না। কেউ ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতো না বা যেত না ওই জিনিসটা দেখার পর, কারণ তারা জানতো যে তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে ওই হাজারা বেগমের লাশ পাওয়ার পর থেকে। তো বিভিন্ন রকম দেখতো। আর একটা স্পেশাল জিনিস যেটা ছিল যে তারা যারা দেখতো যে ওই যে একটা মহিলার মতো শাড়ি পরে সে ঘোরাঘুরি করছে, ওই মহিলাটার ফেসটা ছিল একটু উজ্জ্বল আলোক রশ্মির মতো চকচক করতো ওই ফেসটা। তো এই জিনিসটা তারা দেখতো, অনেকেই দেখেছে। ওই আশেপাশের প্রতিবেশীরা যারা ছিল তখনকার সময়ে সবাই জিনিসটা দেখেছে, যারা রাতের বেলা ঘর থেকে বের হতো বা ওই বাড়ির দিকে যাদের নজর পড়তো তারা প্রত্যেকেই দেখেছে একটা মহিলা শাড়ি পরা, সে ওই বাড়ির এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছে। তো এরকম অনেকেই দেখেছে। তো মসজিদের ইমাম সাহেব, তাদের গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলানো হয় যে দেখেন আমরা তো এরকম জিনিস দেখি। তো ইমাম সাহেব যেটা বলেন যে মুয়াজ্জিন তো এই ঘটনার জন্য বেশ কয়েকদিন আগে গিয়েছিল, সে ওখান থেকে গিয়ে ফেরত এসেছে। তো ইমাম সাহেব যেটা বলেন যে ওই বাড়িটাতে আপাতত কেউ না যাওয়াই ভালো, বড় কোনো আলেম এনে ওই বাড়িটাকে বা কবিরাজ এনে ওই বাড়িটাকে বন্ধ করে দিলে হয়তো ভালো হবে। তো ওই যে মাহবুব মিয়া তার দুই ছেলে ফয়সাল এবং হাসানকে নিয়ে, আব্দুল হক মিয়া তার দুই ছেলে এবং ফয়সাল এবং হাসানকে নিয়ে সে তো চলে গিয়েছে তাদের চাচাদের বাড়িতে, অর্থাৎ তার বড় ভাইয়ের বাড়িতে, আব্দুল হক মিয়ার বড় ভাইয়ের বাড়িতে। তারা আর ওখানে আসেনি বেশ কয়েকদিন যাবৎ। তো না আসাতে গ্রামের লোকেরা ওইরকম জিনিস দেখার কারণে তারা ইমাম সাহেবের সহায়তায়, ইমাম সাহেব একজন কবিরাজের ঠিকানা দেন। তো গ্রামের বেশ কয়েকজন মাতবর মিলে ওই কবিরাজের কাছে যান।
তো যাওয়ার পর ওই কবিরাজ এসে নাকি ওই বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। তো বন্ধ করে দেওয়ার পর থেকে নাকি তারা আর কোনোদিন তারা আর কখনো এরকম দেখতে পায়নি যে শাড়ি পরা মহিলা এরকম হাঁটছে। তারা এরকম জিনিস আর ফেস করেনি। তো বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আব্দুল হক মিয়া তার 2 ছেলেকে নিয়ে ওই বাড়িতে আসে। আসার পর তারা বলছিল যে তারা যেখানে গিয়েছিল সেখানেও নাকি তারা বিভিন্ন ধরনের সমস্যা পড়েছে এবং এই সমস্যা নাকি কোনোভাবেই কাটছে না। তো বেশ কিছু হুজুর তারা দেখিয়েছে, বেশ কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়। তো এরকম চলছিল তাদের জীবনযাপন। এবং তাদের যে 2 ছেলে ছিল, আব্দুল হক মিয়ার 2 ছেলে ফয়সাল এবং হাসান, তারা দুজনেই বেশ সারাটা মাস তারা অসুস্থ থাকতো, কোনোভাবেই তাদের শরীর ভালো হতো না। তো পরবর্তীতে এই বাড়িতে তারা আবার চলে আসে, এসে তারা সেখানে আবার পুনরায় বসবাস শুরু করে। তো যেটা জানা যায় যে ফয়সাল এবং তার ভাই হাসান ধীরে ধীরে মানুষের সাথে ওই কথাগুলো শেয়ার করে এবং জানাজানি হয়ে যায়। গ্রামে এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে তার ছেলেরা নিজেই তার মাকে হত্যা করেছে। এবং যে ব্যক্তি, অর্থাৎ মাহবুব নামের যে ব্যক্তি ওই ডোবায় হাজারা বেগমের লাশটা প্রথম দেখেছিল, সে এরপর থেকেই সে আসলে ওই যে কবিরাজের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অর্থাৎ সে এরকম কবিরাজ হওয়ার চিন্তা ভাবনা করছিল, জিন রিলেটেড কাজ সে করবে, এরকম নিয়ে সে চিন্তা ভাবনা করে। তো পরবর্তীতে যেটা জানা যায় যে ওই মাহবুব ভাইয়ের কাছ থেকে আসলে ঘটনাটা সংগ্রহ করা হয়। মাহবুব ভাই এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ সেই ঘটনার জন্য। আসলে ওই গ্রামের বেশ লোকেরা নানান ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথা বলতো। যেমন অনেকে বলতো যে নিজের মাকে এভাবে হত্যা করেছে, তারপরও তাদের কিছু হলো না, তাদের কোনো জেল জরিমানা হলো না, তাদের তো যাবজ্জীবন ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু তাদের পক্ষে বাদী হয়ে কে মামলা করবে? আশেপাশে কেউই ছিল না বা কোনো আত্মীয় স্বজনও তাদের পক্ষ হয়ে মামলা করেনি। তো আবার এক শ্রেণীর লোক ছিল, তারা বলতো যে মা যেরকম প্রক্রিয়া করতো সে তার শাস্তি পেয়েছে, ভালোই হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, সে এইভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, সে পরক্রিয়া করছিল, তার শাস্তি হয়েছে, ভালো হয়েছে, এরকম এক শ্রেণীর লোক বলতো। এবং বলতো যে এখন জেল খাটছে, অর্থাৎ যার সাথে হাজারা বেগমের পরক্রিয়া ছিল, সে বিনা দোষে জেল খাটছে। এবং তারা বলতো যে ঠিক আছে, সেও যেহেতু পরক্রিয়া করেছে এবং তার জেল খাটাটা যুক্তিসম্মত। তো এরকম লোকেরা, গ্রামবাসীরা সেটা বলতো। তো এই ছিল ঘটনাটা। গ্রামের মধ্যে এখনো জানাজানি এবং সবাই জানে, কিন্তু এই ব্যাপারে আর কেউ কিছু মাথা ঘামায় না। তো মাহবুব ভাই এই ঘটনাটা তিনি শেয়ার করেছেন এবং মাহবুব ভাই বর্তমানে তিনি একজন কবিরাজ ওনার আছেন, আর ওই কবিরাজের শিষ্য তিনি, এবং ওই কবিরাজের কাছে গিয়ে তিনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস তিনি বিদ্যা অর্জন করেন। এটা নাকি ওনার বেশ আগে থেকে ইচ্ছা ছিল। এবং ওই যে লাশটা তিনি দেখেছেন পুকুরের মধ্যে গলিত লাশ, ডোবার মধ্যে, তো এটা দেখার পর তিনি যে ভয় পেয়েছিলেন, এরপর থেকে ওনার মধ্যে আর কোনো ভয় কাজ করে না। উনি মাঝে মাঝে রাতের বেলা ভয় পেতেন, এটা দেখলে ভয় পেতেন, হঠাৎ করে গাছের দিকে তাকালে তিনি ভয় পেতেন আগে। এবং ওই যে ঘটনাটা ঘটেছিল লাশটা দেখার পর যে ভয়টা পেয়েছিলেন, এরপর থেকে আর তিনি কোনো ভয় পান না। তো এই ছিল আজকের ঘটনা।